জলবায়ু পরিবর্তনের প্রভাবে মারাত্মক ঝুঁকিতে অর্থনীতি মোকাবেলায় দেশীয় অর্থায়নের পাশাপাশি বিদেশি অর্থ ও প্রযুক্তি সহায়তা পেতে জোর তৎপরতার তাগিদ। নিরাপত্তা জোরদারে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবনে বসানো হয়েছে মেটাল ডিটেক্টর গেট। অপরাধীকে দ্রুত শনাক্ত করা যাবে বলছে পুলিশ, স্বস্তিতে নগরবাসী। দেশের জনশক্তি রফতানি ৮ বছরের মধ্যে এবার সর্বোচ্চ পর্যায়ে। চলতি বছর প্রথম 10 মাসে বিদেশে গেছে 4 লাখের বেশি শ্রমিক, বেড়েছে রেমিটেন্স। মৌসুমের শেষ সময়েও কাঙ্ক্ষিত ইলিশ ধরা না পড়ায় হতাশ জেলেরা। জলবায়ু পরিবর্তন সহ মাছ রক্ষার সঠিক সময় চিহ্নিত করতে না পারাকে কারণ বলছেন বিশেষজ্ঞরা। এবং প্যারিসে হামলার ঘটনায় ফরাসি পরিবারের 3 ভাইয়ের একজনকে খুঁজছে পুলিশ, গ্রেফতারি পরোয়ানা জারি। সিরিয়ার রাক্কায় ফ্রান্সের বিমান হামলা। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না। জলবায়ু পরিবর্তনের প্রভাবে মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে বাংলাদেশের অর্থনীতি। এই ঝুঁকি মোকাবিলায় দেশীয় অর্থায়নের পাশাপাশি বিদেশি অর্থ ও প্রযুক্তি সহায়তা পেতে জোর তৎপরতা চালানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এছাড়া তদারকির মাধ্যমে সঠিকভাবে পরিকল্পনা বাস্তবায়নে তাগিদ দিয়েছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন সানবীর রূপল। জলবায়ু পরিবর্তনের প্রভাবে গত অর্ধ শতাব্দীতে দেশের তাপমাত্রা বেড়েছে 1 ডিগ্রির মতো। আগামী 50 বছরে যা 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। এতে দেখা দিতে পারে বন্যা, নদী ভাঙন ও লবণাক্ততা। দেশের উপকূলীয় জেলায় জলোচ্ছ্বাস এবং উত্তরাঞ্চলে আছে অতি খরার ঝুঁকিতে। এসব আশঙ্কা থেকেই বাংলাদেশ 2009 সালে 700 কোটি টাকা নিয়ে ট্রাস্টি ফান্ড গঠন করেছে। এই তহবিলের 3000 কোটি টাকার $12 কোটি বিদেশি অর্থায়ন, যা দিয়ে পরিকল্পনা করা হয়েছে জলবায়ুর প্রভাব মোকাবেলার। কৃষিক্ষেত্রে এরই মধ্যে লবণাক্ত ও পানি সহনীয় বীজ এবং কম সময়ে ফসল পেতে বেশ কিছু নতুন উদ্ভাবন হয়েছে। তবে অধিক তাপমাত্রা সহনীয় বীজ উদ্ভাবন সম্ভব হয়নি। অর্থায়নের ক্ষেত্রে পৃথিবী প্রতিশ্রুতি দিয়েছে, সেই ক্ষেত্রে বাংলাদেশ জোরদার ভূমিকা রাখবে। বাংলাদেশ স্বল্পোন্নত দেশের জোটের সাথে কাজ করে, বাট এখন থেকে আমাদের উন্নয়নশীল দেশগুলোর সাথে জোট বাঁধার চেষ্টা করা উচিত। বাংলাদেশের গড় প্রবৃদ্ধি 6% বেশি। তবে জলবায়ুর নেতিবাচক প্রভাব না থাকলে এই হার আরো 1.5% বাড়তে পারত। উৎপাদনশীলতা কমার সম্ভাবনা খুবই বেশি। আমরা সেটা মোকাবেলার জন্য প্রস্তুত না হতে পারি, তাহলে খাদ্যের উৎপাদন কমে যাবে। আবার অন্যদিকে মানুষ বাড়ছে, সুতরাং একটা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে। জলবায়ুর প্রভাব মোকাবেলায় 2020 থেকে প্রতি বছর $100 বিলিয়ন অর্থ ছাড় করার কথা জাতিসংঘের। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ শুনতে বেশ ভালোই লাগে। তবে জলবায়ুর বিরূপ প্রভাবে এই খাদ্য উৎপাদনই সবচেয়ে বড় হুমকির মুখে পড়তে পারে, আর যার নেতিবাচক প্রভাব পড়তে পারে সামগ্রিক অর্থনীতিতে। তাই এমন আশঙ্কা থেকেই জলবায়ুর প্রভাব মোকাবেলায় এখনই পরিকল্পিত সমন্বিত উদ্যোগ নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। নিরাপত্তা জোরদার করতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, মার্কেট ও ব্যাংকে বসানো হয়েছে মেটাল ডিটেক্টর গেট। সংশ্লিষ্টরা বলছেন, এই গেটগুলো থাকার কারণে নিরাপত্তার ক্ষেত্রে অনেকটা নিশ্চিন্ত তারা। রাজধানীবাসী বলছেন, হাতে পরীক্ষার চেয়ে ডিজিটাল পদ্ধতিতে পরীক্ষা হওয়াতে তারা বেশি স্বস্তি বোধ করেন। এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বলছে, যে কোনো ইলেকট্রনিক্স গেট অপরাধী শনাক্ত করতে কার্যকরী ভূমিকা পালন করতে সক্ষম। বিস্তারিত থাকছে ফখরুল শাহিনের রিপোর্টে। মেটাল ডিটেক্টর একটি নিরাপত্তা গেট। কেউ আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র, বিস্ফোরক দ্রব্য বা নাশকতামূলক কিছু নিয়ে ভিতরে প্রবেশ করলেই সঙ্গে সঙ্গে বেজে উঠবে এর সিগন্যাল বাতি, যার মাধ্যমে দ্রুত চিনে ফেলা সম্ভব নাশকতাকারীদের। গেট যদি না থাকতো হাত দিয়ে চেক করতাম, এখন গেট থাকার কারণে সম্মানজনকভাবে আমরা চেক করতে পারি। নিরাপত্তা আমাদের এখানে যথেষ্ট আছে, ডিউটি ভালোভাবে করি, আমাদের কোনো সমস্যা হচ্ছে না। প্রথমেই সর্টিং আউট করে ফেলতে পারছি যে কারো কাছে কোনো ধরনের ওই ধরনের আর্মস বা কোনো কিছু আছে কিনা। আমাদের বিল্ডিং এর 90 to 95% নিরাপত্তা আমরা এনশিওর করতে পারছি। রাজধানীবাসী বলছে, জনগণের নিরাপত্তার স্বার্থে প্রতিটি গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা গেট বসানো দরকার। অনেক রকমের অকারেন্স তো হচ্ছে, এই জন্য সিকিউরিটির অভাবে তো
তাই না? এখন সিকিউরিটিটা তো সবাই চায়। অবশ্যই আমরা সন্তুষ্ট। যেই ঝামেলা অরাজকতা চলছে সেই ক্ষেত্রে হচ্ছে এটা আমাদের জন্য একটা প্রোটেক্টিভ মেজার হিসেবে কাজ করবে। যদি কারো চিন্তা থাকে যে খারাপ কোনো কাজ করবে তাহলে অবশ্যই এটার মাধ্যমে ডিটেক্ট করা সম্ভব হবে। ডিএমপি বলছে নিরাপত্তা কিটের মাধ্যমে অপরাধীদের দ্রুত শনাক্ত করতে বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করবেন তারা। ইলেকট্রনিক্স ডিভাইস যখন ব্যবহার হয় এটা অপরাধীরা অনেক ক্ষেত্রে বুঝে না উঠলেও অপরাধ শনাক্তকরণের ক্ষেত্রে, অপরাধী শনাক্তকরণের ক্ষেত্রে এবং ইনভেস্টিগেশনের ক্ষেত্রে এটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষজ্ঞরা বলছেন দেশে অরাজকতা সৃষ্টি করতে অপরাধীরা গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার পরিকল্পনা করতে পারে। তাই অপরাধীদের কূটকৌশল রুখতে এখনই সবাইকে সচেতন হওয়ার পরামর্শ তাদের। ফখরুল শাহিন, সময় সংবাদ, ঢাকা। নানা প্রতিবন্ধকতা এবং অপপ্রচারের পরও দেশের জনশক্তি রপ্তানি গত ৮ বছরের মধ্যে এবার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। চলতি বছরের প্রথম 10 মাসে বাংলাদেশ থেকে বিদেশে গেছে 4,23,000 শ্রমিক। এর মধ্যে বন্দর নগরী চট্টগ্রামের রয়েছে 25,000 শ্রমিক। এতে রেমিটেন্সের পরিমাণ যেমন বাড়ছে তেমনি ইতিবাচক পরিবর্তন হচ্ছে সামাজিক জীবনেও। বিস্তারিত কমলদের রিপোর্টে। এক দশক আগেও জনশক্তি রপ্তানিকারক দেশগুলোর তালিকায় প্রথম দিকে থাকতো বাংলাদেশের নাম, কিন্তু নানা জটিলতা এবং অপপ্রচারের কারণে ক্রমশ তা হ্রাস পায়। 2007 সালে সর্বোচ্চ 8,17,654 জন শ্রমিক বিদেশে যায়। এরপর গত কয়েক বছরে তা সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। তবে আসার কথা হলো গত বছর এই সংখ্যা বেড়ে দাঁড়ায় 4,09,000-এ। পরপর কয়েকটা বছর আমাদের শ্রম রপ্তানি কিছুটা কমলেও বর্তমানে এই ধারা সরকারের বিভিন্ন প্রক্রিয়ার কারণে এখন আবার সেই প্রবণতা বেড়েছে। জনশক্তি রপ্তানি বাড়ার কারণে বেড়েছে দেশে রেমিটেন্স আসার পরিমাণও। শুধুমাত্র চট্টগ্রামে চলতি বছরের প্রথম 10 মাসে রেমিটেন্সের পরিমাণ দাঁড়ায় 10,000 কোটি টাকা। শ্রমিক হিসাবে বা অন্যান্য কাজে যারা বিদেশে নিয়োজিত আছে তাদের যে রেমিটেন্স যেটি আসে বাংলাদেশে, সেটি আমাদের বৈদেশিক মুদ্রা খাতকে শক্তিশালী করেছে। এদিকে রেমিটেন্স আসার পরিমাণ বাড়তে থাকায় সামাজিক জীবনে ইতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করছেন এই সমাজবিজ্ঞানী। দৈনন্দিন যে চাহিদা আছে, খাদ্য চাহিদা, পোশাক পরিচ্ছদের চাহিদা, স্বাস্থ্যের চাহিদা, শিক্ষার চাহিদা, অন্যান্য যে নিরাপত্তা বলয়গুলো আছে সেই চাহিদাগুলো তারা কিন্তু ওভাবে পূরণ করতে পারবে। সবশেষ তথ্য অনুযায়ী এবছর বাংলাদেশ থেকে ওমানে 97,412 জন, কাতারে 94,140 জন, সৌদি আরবে 22,211 জন এবং বাহরাইনে 17,812 জন শ্রমিক কাজের ভিসা নিয়ে গেছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে সৌদি আরবে বেশ সুনামের সঙ্গে কাজ করছেন বাংলাদেশি প্রবাসীরা। প্রবাসীদের অনেকেই এখন ব্যবসা বাণিজ্যের সঙ্গে জড়িয়ে পড়ছেন। এক্ষেত্রে কার্গো খাতকে সবচেয়ে সম্ভাবনাময় ও লাভজনক হিসেবে মনে করছেন প্রবাসীরা। সৌদি আরব প্রতিনিধি আরিফুল রহমানের রিপোর্ট। সৌদি আরবে কর্মরত রয়েছেন প্রায় 13 লাখ বাংলাদেশি শ্রমিক। এদের অধিকাংশই এসেছেন শ্রমিক ভিসায়। অনেকে কর্মদক্ষতা ও পেশা পরিবর্তনের সুযোগ নিয়ে ব্যবসা বাণিজ্যে জড়িয়ে পড়েছেন। পোশাক শিল্প, ট্রাভেলস ব্যবসা, এক্সপোর্ট ইম্পোর্ট, হোটেল রেস্টুরেন্ট খাতে বেশ সফল হয়েছেন অনেকে। তবে প্রবাসীদের অনেকেই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নতুন এক সম্ভাবনা দেখছেন কার্গো খাতে। এটা একটা লাভজনক ব্যবসা, এটা সবার জন্য। এখানে অনেক হাজার হাজার আমাদের বাংলাদেশের শ্রমিকরা এখানে শ্রম দিতেছে। এটা বাংলাদেশ সরকারের জন্য একটা প্লাস, লাভজনক ব্যবসা। কার্গো মানেই জাহাজে মালামাল পাঠানো। কয়েক মাস আগেও এমন ধারণা ছিল প্রবাসীদের মাঝে। তবে বর্তমানে এই ধারণা পাল্টে দিয়েছে রিয়াদ, দাম্মাম, মদিনা ও জেদ্দার বাংলাদেশি কার্গো ব্যবসায়ীরা। মাত্র 10 বছর আগে বিমানে যেখানে প্রতি সপ্তাহে 500 থেকে 1000 মেট্রিক টন মালামাল পাঠানো হতো, এখন এই সংখ্যা লাখ ছাড়িয়েছে। তবে অনেক ব্যবসায়ী মনে করেন বিমানের শিডিউল বিপর্যয়ের কারণে সময়মতো মাল ডেলিভারি দিতে না পারায় তারা ক্ষতির মুখে পড়েছেন। আজকে অল্প কিছুদিন হচ্ছে কার্গোর মাল বাংলাদেশে ডেলিভারি ভালোভাবে হচ্ছে না। আহ্বান জানাই সরকারের প্রতি যে আমাদের আগের যেভাবে মালামাল ডেলিভারি দিচ্ছি ঠিক আবারও যাতে আমরা এইভাবে দিতে পারি। বাংলাদেশ বিমানের পরিবহন সেবার মান নিয়েও প্রশ্ন তোলেন প্রবাসীরা। কার্গো ব্যবসার মান উন্নয়ন হলে বেশি পরিমাণে রেমিটেন্স পাঠাতে পারবেন প্রবাসীরা। এদিক বিবেচনা করে সরকার দেশে কার্গো পরিবহন সেবার মান উন্নয়ন করবেন, এমনটাই প্রত্যাশা করছেন প্রবাসীরা। সৌদি আরব থেকে আরিফুর রহমান, সময় সংবাদ। সময় সংবাদে আরো থাকছে। চিনি বিক্রি না হওয়ায় মাসের পর মাস বাকি পড়ছে রাজশাহী সুগার মিলের কর্মচারীদের বেতন। বকেয়া টাকা না পাওয়ায় আখ চাষে আগ্রহ হারাচ্ছেন চাষিরা। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ।
জাতিসংঘ মহাসচিবের ইনক্লুসিভ ফাইন্যান্স ফর ডেভেলপমেন্টের বিশেষ দূত হিসেবে 3 দিনের সফরে ঢাকায় এসেছেন নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমা। সকাল 8টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেন তিনি। বাংলাদেশ সরকারের আমন্ত্রণে তিনি এই সফরে আসেন। আর্থিক প্রক্রিয়ায় সব মানুষের অন্তর্ভুক্তির বিষয়ে বৈশ্বিক উদ্যোগের বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্যই তিনি এ সফরে আসেন। সফরে তিনি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। আসন্ন এসএসসি পরীক্ষার ফর্ম পূরণে অনিয়ম প্রতিরোধের জন্য চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসেছেন জেলা প্রশাসক। এই মুহূর্তে জেলা প্রশাসক কার্যালয়ে আছেন আমাদের রিপোর্টার কমল দে। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কমল, ধন্যবাদ স্বপ্ন। আপনি যেটা বলছিলেন, বন্দরনগরী চট্টগ্রামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আসন্ন এসএসসি পরীক্ষা ফর্ম ফিল আপের ক্ষেত্রে যে অতিরিক্ত অনিয়ম করা হচ্ছে এবং অতিরিক্ত অর্থ আদায়ে যে অভিযোগ উঠেছে, তারই প্রেক্ষিতে আজ জেলা প্রশাসক চট্টগ্রাম শহরে যেসব শিক্ষা প্রতিষ্ঠান রয়েছেন তাদের প্রধান শিক্ষক এবং কর্তা ব্যক্তিদেরকে এখানে ডাকিয়েছেন। আমরা যেটি জানতে পেরেছি, শিক্ষা বোর্ডের অধীন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে এসএসসি পরীক্ষা ফর্ম ফিল আপের জন্য বিজ্ঞান বিভাগে মাত্র 1455 থেকে 1500 টাকা এবং মানবিক বিভাগে 1355 টাকা থেকে 1400 টাকা নেওয়ার কথা ছিল। প্রকারভেদে প্রতিটি স্কুলের সর্বনিম্ন 4500 থেকে কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠান 12,500 টাকা পর্যন্ত আদায় করেছে বলে অভিযোগ উঠে। আর এরই প্রেক্ষিতে গত কয়েকদিন আগে ছাত্রলীগের পক্ষ থেকে তারা আন্দোলন সংগ্রাম ঘোষণা করে তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছিল। তারা দাবি করেছিল যেসব শিক্ষা প্রতিষ্ঠান অতিরিক্ত ফিস আদায় করেছে বা ফর্ম ফিল আপ টাকা আদায় করেছে তাদের সে ফি ফেরত দেওয়ার জন্য। এরই প্রেক্ষিতে গিয়ে জেলা প্রশাসক আজ এই সভা আহ্বান করে। সকাল 11টায় এই সভা শুরু হয়েছে জেলা প্রশাসকের কার্যালয়ে। এখন আমরা যেটি জানতে পেরেছি, জেলা প্রশাসক যেটি বলছেন যে তিনি অভিযোগ, তার কাছে অভিযোগ আসে জেলা প্রশাসকের কাছে যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান 4 থেকে 5 গুণ বেশি টাকা আদায় করছে বলে তিনি অভিযোগ করেছেন। তিনি এই বিষয়টি শোনার পর এবং নথিপত্র নিয়ে তিনি মূলত প্রধান শিক্ষকদের কাছে জবাব চাচ্ছেন যে তারা কেন এত অতিরিক্ত টাকা আদায় করছে। এবং তিনি বলেছেন যে এখানে কোনো শিক্ষা প্রতিষ্ঠান 4500 টাকা, এমনকি কোনো শিক্ষা প্রতিষ্ঠান 8000 টাকা পর্যন্ত নিয়েছে বলে তিনিও জানিয়েছেন। কিছুক্ষণ আগে তিনি আরেকটি অভিযোগ পেয়েছেন। তিনি দাবি করেছেন যে আরেকটি শিক্ষা প্রতিষ্ঠান মোট 12,500 টাকা আদায় করেছে ভর্তি ফর্ম ফিল আপ ফি হিসেবে। অর্থাৎ এখন তিনি তাদের বক্তব্যগুলি শুনছেন। যেসব প্রধান স্কুল শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই বাড়তি টাকা নেওয়ার অভিযোগ রয়েছে, মূলত তাদেরকে তিনি কথা বলছেন এবং তাদের বিষয়গুলি তাদের কাছে জবাব চাইছেন কেন তারা বাড়তি শিক্ষা নিয়েছেন। এবং আমরা এই বিষয়ে একটু কথা বলার চেষ্টা করব জেলা প্রশাসকের সাথে। তিনি মূলত এখনো প্রধান শিক্ষকদের সাথে কথা বলছেন। আমরা চেষ্টা করবো যে তার একটা বক্তব্য নেওয়ার জন্য, মূলত তারা কেন এই বৈঠক বা কেন এই বিষয়টা আলোচনা হচ্ছে আজকে জেলা প্রশাসক কার্যালয়ে। আমরা এখন জেলা প্রশাসকের সাথে কথা বলার চেষ্টা করি। জেলা প্রশাসক মূলত যে প্রধান শিক্ষক রয়েছেন এবং যিনি শিক্ষা কর্মকর্তা রয়েছেন তাদের সাথে কথা বলছেন। আমি একটু এখন সরাসরি কথা বলবো চট্টগ্রামের জেলা প্রশাসক জনাব মেজবাউদ্দিন আহমেদের সাথে। আসলে আজকের বৈঠকটি কেন আয়োজন করা হয়েছে এবং এই বিষয়ের মূল প্রতিবাদের বিষয়টা কি? ধন্যবাদ। আজকে আমরা বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক এবং প্রিন্সিপালদের ডেকেছি যে এসএসসি পরীক্ষাতে বোর্ডের নির্ধারিত বেতনের কয়েক গুণ টাকা নেয় বলে অভিযোগ আমরা বিভিন্ন অভিভাবকদের কাছ থেকে পেয়েছি। এই জন্য আমরা ডেকেছি এবং দেখা গেছে যে অধিকাংশ স্কুলই অতিরিক্ত টাকা নেন এবং এই টাকা তারা রসিদ দেন না। সবচেয়ে অনিয়ম যেটি করেন যে তারা যে বোর্ডের ফির বাইরে যে টাকাটা নেন সেটি রসিদ দেন না এবং রসিদ বহির্ভূতভাবে তারা অনৈতিকভাবে এই টাকাটি নেন। এবং এই ব্যাপারে তাদেরকে আমরা আজকে ডেকেছি যে তারা কেন নেন এবং তাদেরকে এই আইন কানুন সম্পর্কে যাতে তারা মানে এবং মানুষকে জিম্মি করে যে হাজার হাজার টাকা নেয়। কোনো স্কুল দেখা গেছে বোর্ডের ফি 1500 টাকা, তারা 8000, 9000 টাকা করে নিচ্ছেন, 7000, 6000 টাকা করে নিচ্ছেন। এই অনৈতিকভাবে মানুষকে চাপ দিয়ে, বাচ্চাদেরকে চাপ দিয়ে, অভিভাবকদেরকে চাপ দিয়ে তারা এই টাকাটি নিচ্ছেন এবং এই বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। এবং ব্যবস্থা নেওয়ার জন্য আজকে তাদেরকে ডেকেছি যে আমরা সতর্ক করার জন্য, যদি কারো বিরুদ্ধে এই অভিযোগ প্রমাণিত হয়। আমরা লিখিত অভিযোগ পেয়েছি বিভিন্ন সংগঠন এবং ব্যক্তির কাছ থেকে, তার ভিত্তিতে মিটিং ডেকেছি। এরপরে যদি আমরা সুনির্দিষ্ট অভিযোগ পাই আজকের পরে, তার এমপিওভুক্ত বাতিল সহ স্কুলের ম্যানেজিং কমিটি বাতিল সহ আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে সুপারিশ করব। এই জন্যই আমরা তাদেরকে আজকে ডেকেছি। যেসব টাকা নিয়ে নেওয়া হয়েছে এখন পর্যন্ত তাদের এসে টাকাগুলি কি হবে বলে সিদ্ধান্ত নিচ্ছেন? তাদেরকে আমরা টাকা ফেরত দেওয়ার জন্য টাইম দেব। 1 সপ্তাহের মধ্যে টাকা তারা ফেরত দেবে। যদি কোনো স্কুল যদি ফেরত না দেয় তাহলে তাদের বিরুদ্ধে ওই স্কুলের ম্যানেজিং কমিটি বাতিল এবং তাদের এমপিও বাতিলের জন্য আমরা সরকারের কাছে লিখব। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম চট্টগ্রামের জেলা প্রশাসকের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যেসব শিক্ষা প্রতিষ্ঠান এখন পর্যন্ত এই অনিয়মের মাধ্যমে টাকা গ্রহণ করেছে বা টাকা ফেরত দিবে না, তাদের এমপিওভুক্ত বাতিল করা সহ নানা ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে এই জেলা প্রশাসক জানিয়েছেন। তিনি বলছেন যে ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হলো, তাই মার্চ মাস পর্যন্ত বেতন নেওয়া হচ্ছে। এখন পর্যন্ত এই ছিল চট্টগ্রামের শিক্ষা বোর্ডের যে অধীন যে ভর্তি বা অতিরিক্ত পয়সা টাকা নেওয়া হচ্ছে, তার যে বৈঠক ডাকা হয়েছে তার সর্বশেষ।
দর্শক, চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী কমল দে। তিনি যেমনটি জানাচ্ছিলেন যে আসন্ন এসএসসি পরীক্ষায় ফর্ম পূরণে বোর্ড নির্ধারিত ফি-এর চেয়ে চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ উঠেছে, আর তাই প্রধান শিক্ষকদের সঙ্গে এখন চলছে জেলা প্রশাসকের বৈঠক। দর্শক, সাম্প্রতিক সময়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয় নিয়ে পুলিশ হেডকোয়ার্টারে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন পুলিশ মহাপরিদর্শক AKM শহীদুল হক। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। নিয়ন্ত্রণে আছে। না, নির্দোষ কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করবে এটা আমরা মেনে নেব না। কোনো নির্দোষ ব্যক্তিকে গ্রেপ্তার করার নির্দেশনা নেই। নির্দেশনা যেটা আছে পুলিশের যেটা রুটিন কাজ, যারা অপরাধের সাথে অতীতে সম্পৃক্ত ছিলেন, বিভিন্ন রকম নাশকতামূলক কাজ করার সম্পৃক্ত ছিলেন, অথবা মদতদাতা ছিলেন, অথবা ষড়যন্ত্রকারী ছিলেন, এবং যারা অতীতে এই সমস্ত মামলা গ্রেপ্তার হয়েছে আবার জামিনে পেয়ে গোয়েন্দা সংস্থার রিপোর্ট আছে, তারা একইভাবে তৎপরতা অব্যাহত রাখছে, এই ধরনের ব্যক্তিদেরকে গ্রেপ্তার করতে পারা হয়েছে। এই জন্য নির্দোষ লোককে গ্রেপ্তার করবে এটা আমরা চাই না। যদি এরকম কোনো অভিযোগ আসে, সুনির্দিষ্ট অভিযোগ পেলে আমরা সেগুলি তদন্ত করে থাকবো। এটা বলা যাবে না, এটা চলতেছে, চলবে। যখন মনে করবো যে এখন আর দরকার নেই তখন বন্ধ হবে আর কি। যতদিন প্রয়োজন হবে না, গণগ্রেপ্তার অবশ্যই না। গণগ্রেপ্তার কেন হবে? গণগ্রেপ্তার অবশ্যই না। কেন তাদের যার কোনো ক্রিমিনাল রেকর্ড নাই এমন কোনো ব্যক্তিকে তো গ্রেপ্তার করা হয় না। ক্রিমিনাল রেকর্ড যাদেরই আছে তাদের, এবং যাদেরকে গোয়েন্দা সংস্থার রিপোর্ট আছে তাদেরকে করার কথা। যদি তার মধ্যে কোনো ব্যত্যয় ঘটে, কোনো নির্দোষ লোক যদি গ্রেপ্তার হয়ে থাকে, সেগুলি সুনির্দিষ্ট অভিযোগ পেলে আমরা তদন্ত করে দেব। হত্যাকাণ্ডগুলোর তদন্তে এখন পর্যন্ত কি আপনারা প্রথম থেকে যে বলে আসছিলেন যে যারা স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে না তারাই ঘটিয়েছে, তো এখন পর্যন্ত তদন্তে কি এটাই পাওয়া যাচ্ছে না কিছুটা চেঞ্জ আসছে? ওই তদন্ত পুরো শেষ হলে আপনাদেরকে ছাড়বো, শেষ হলে আমরা সুনির্দিষ্ট তথ্য নিয়ে আসবো। যে বিষয়টি আপনি বললেন যে আনিসুজ্জামান স্যারের ডিটেকশন করেছেন, মানে যে ব্যক্তি করেছে তাকে আইডেন্টিফাই করা গেছে না শুধু না, ওই নাম্বারটা যে ইউজ করতেছেন সেই ব্যক্তিকে আমরা এনেছি। সেই ব্যক্তির বক্তব্য তার এটা কেউ ক্লোন করে সে করছে, ক্লোন কে করছে সেটাও সে আমাদেরকে বলছে, এবং সেই ব্যক্তিগুলো গ্রেপ্তার করতেছে। আমরা এখানে দেখেন, আমরা কিন্তু যেই নাম্বার থেকে তাকে থ্রেট দেওয়া হয়েছে সেই নাম্বার যে ইউজ করে তাকে কিন্তু আমরা এখন মামলা নিয়ে, ICT একটা মামলা নিয়ে তাকে আমরা চালান দিতে পারতাম। আমরা তদন্ত করে দেখছি যে না। দর্শক, সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয় নিয়ে পুলিশ হেডকোয়ার্টারে সংবাদ সম্মেলন করছেন পুলিশ মহাপরিদর্শক AKM শহীদুল হক। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। সরকারি চাকরির ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের বয়সসীমা 65 বছর রেখে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। একই সঙ্গে আগামী 2 মাসের মধ্যে এ সংক্রান্ত প্রস্তাব মন্ত্রিসভায় তোলার জন্য আদেশ দিয়েছেন আদালত। সকালে প্রধান বিচারপতি SK সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। গত 14 জানুয়ারি মুক্তিযোদ্ধাদের এক আবেদনের পরিপ্রেক্ষিতে চাকরির অবসরের বয়সসীমা 60 বছর থেকে বাড়িয়ে 65 বছর নির্ধারণ করেন হাইকোর্ট। চিফ জাস্টিস নিজে বলেছেন যে মুক্তিযোদ্ধাদের যদি অবসর বয়স 65 হয় সরকারের ক্ষতি কি। এভাবে কথা বলার পরে আমাদের জাস্টিস অ্যাডভোকেট, সিনিয়র অ্যাডভোকেট ডক্টর ব্যারিস্টার রফিকুর রহমান সাহেব বলেছেন যে মাই লর্ড, তাইলে আমার আর কোনো কথা নাই, এবং সবাই খুব খুশি হয়েছে। অবৈধভাবে গাড়ি পার্কিংয়ের জায়গা দখল করায় রাজধানীর উত্তরায় উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজুক। এ সময় কমপক্ষে 20টি ছোট বড় দোকান, রেস্টুরেন্ট ও অফিস উচ্ছেদ করা হয়। গতকাল উত্তরার 1 নম্বর সেক্টরে এই অভিযান পরিচালনা করে রাজুক। উত্তরার 1 নম্বর সেক্টরটি আবাসিক এলাকার অন্তর্ভুক্ত হলেও এখানকার বেশিরভাগ ভবনের গাড়ি পার্কিংয়ের জায়গা বাণিজ্যিক কাজে ব্যবহার করা হচ্ছে। এমনকি কেউ কেউ অতি মুনাফার আশায় রাজুকের অনুমোদিত প্ল্যানের তোয়াক্কা করছে না। এই অভিযান সামনের দিনগুলোতে আরও পরিচালনা করা হবে বলে জানিয়ে রাজুক কর্তৃপক্ষ বলছে, শুধুমাত্র বেসরকারি স্থাপনা নয়, সরকারি সংস্থার অধীনে থাকা অবৈধ বাণিজ্যিক স্থাপনার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। আমরা প্রথম দিকে মেন রোডগুলোতে যাব, পরে বিভিন্ন শাখা রোডগুলোতেও যাব। ফার্স্ট আমরা
কার পার্কিং যেগুলো অনুমোদিত নকশাতে আছে সেগুলো ক্লিয়ার করব। বাকিতে অন্য যেগুলো ডেভিয়েশন আছে রাজুকের নিয়মে হয় নাই সেগুলো আমরা দেখব। তো আজকে আমরা উত্তরা 1 নম্বর সেক্টর থেকে শুরু করেছি, এটা কন্টিনিউ হবে। মাদারীপুরে কাউরাকান্দি শিমুলিয়া নৌরুটে 4 ঘন্টা বন্ধ থাকার পর পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। কাউরাকান্দি ফেরিঘাটের ব্যবস্থাপক জানান, ঘন কুয়াশার কারণে পদ্মা নদীতে ফেরির বিকন বাতি দেখতে না পাওয়ায় এই রুটে ভোর 5টা থেকে সকাল 9টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এতে শিমুলিয়া থেকে ছেড়ে আসা 2টি ফেরি প্রায় 40টি যানবাহন সহ মাঝ নদীতে আটকা পড়ে। পরে কুয়াশা কেটে গেলে সকাল 9টা থেকে আবারও চালু হয় ফেরি চলাচল। 25 সেপ্টেম্বর থেকে 9 অক্টোবর পর্যন্ত 15 দিন ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করে সরকার। এ সময়ের পরে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা দেবে এমন আশায় নদীতে জাল ফেলা থেকে বিরত থাকেন জেলেরা। তবে মৌসুমের শেষ সময় কাঙ্ক্ষিত ইলিশ ধরা না পড়ায় হতাশ তারা। এ অবস্থায় বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন সহ মাছ রক্ষার সঠিক সময় চিহ্নিত করতে ব্যর্থ হওয়ায় নদীতে ধরা পড়ছে না ইলিশ। ফারুক আহমদের তথ্য ও কৃষ্ণকান্তের দৈত্যলা ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ইলিশ ধরা দেবে এমন আশায় চাঁদপুরের উত্তরের 60 থেকে দক্ষিণে চরভৈরবী পর্যন্ত পদ্মা মেঘনা নদীতে নৌকা ও জাল নিয়ে ছুটছেন জেলেরা। তবে কোথাও মিলছে না রূপালী ইলিশের ছাক। মৌসুমের শেষ হওয়ায় কাঙ্ক্ষিত ইলিশ না পেয়ে হতাশ তারা। 15 দিন অভিযান দিচ্ছি, আমরা অভিযান মান্য করছি। অভিযান যাওয়ার পর এখন নদীতে কোনো মাছ বসে কিছু নেই। অনেক না খায় মরতেছে, অনেক মনে নাঙ্গো কোনো এই যে গুড়া জাল ভাই মাছ টাছ নাই, খোলা মারলে ববিটিলে খাইলে না খাইয়া কষ্ট পাই। এদিকে এর প্রভাব পড়েছে শহরের বড় স্টেশনে চাঁদপুরের সবচেয়ে বড় মাছের আড়তেও। গত মৌসুমে প্রতিদিন 100 মণ ইলিশ বেচাকেনা হলেও এবার হচ্ছে মাত্র 5 থেকে 7 মণ। যখন মাছের মৌসুম কিছু মাছ আমদামি তখনই তারা অভিযান দিয়ে ধুয়ে দিছে। এর জন্য একটু হাহাকারের ভিতর আছে। এই অবস্থায় ইলিশ বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন ও নাব্য সংকট সহ নভেম্বরের পর থেকে মাছগুলো গভীর সমুদ্রে চলে যেতে থাকে বলে নদীতে ধরা পড়ছে না কাঙ্ক্ষিত ইলিশ। কার্তিকের মাঝামাঝি আসার পরের থেকে তাদের নদীতে আর তেমন তাদের উপস্থিতিই কমে যায়। নাব্যতা সংকট সহ এর সঙ্গে গ্লোবাল ক্লাইমেটিক চেঞ্জ, যেটা জলবায়ুগত পরিবর্তন, সেটারও কিছু প্রভাব রয়েছে। চাঁদপুরে 50,000 জেলে রয়েছেন আর তাদের পরিবারের সদস্য সংখ্যা প্রায় 2 লাখ। সময় সংবাদ, চাঁদপুর। মৌসুমের শুরুতে রাজশাহী সুগার মিলে আখ দিলেও চাষিরা পাচ্ছেন না তাদের বকেয়া টাকা। এতে আখ চাষে আগ্রহ হারাচ্ছেন তারা। অন্যদিকে বাড়তি দামের কারণে মিলে উৎপাদিত চিনি বিক্রি না হওয়ায় মাসের পর মাস বাকি পড়ছে কর্মচারীদের বেতন। তবে দ্রুত সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়ার কথা জানালেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। বিস্তারিত সাইফুর রহমান রকির রিপোর্টে। গত বছরের উৎপাদিত 5,155 মেট্রিক টন চিনি রাজশাহী সুগার মিলে এখনও মজুদ রয়েছে। সেই চিনি বিক্রিতে তেমন কোনো উদ্যোগ না নিয়ে প্রায় 300 কোটি টাকা লোকসানের বোঝা মাথায় নিয়ে চলতি মৌসুমের আকমারাই শুরু করেছে সুগার মিল কর্তৃপক্ষ। তবে কাঙ্ক্ষিত লাভের মুখ না দেখার পাশাপাশি যথাসময়ে বকেয়া টাকা পরিশোধ না করায় আখ চাষে আগ্রহ হারাচ্ছেন কৃষকেরা। 1 মাস ধরে 2 মাস ধরে কুশের দিচ্ছি, সিজন শেষ হয়ে যাচ্ছে, তাও টাকা পাচ্ছি না। যে কষ্টতে আমরা কাটি ইয়াতে লিয়ানে মেলে লগর টাকা তো পাইনি। অন্য অন্য ফসল করলে যে পরিমাণ আমরা টাকা পাই, আখে খরচ বরচ এই দিয়ে আমার পোষায় না। দাম তুলনামূলক বেশি হওয়ায় মিলে উৎপাদিত চিনি নিতে কোনো ডিলার আগ্রহী নন। ফলে মাসের পর মাস বাকি পড়ছে কর্মচারীদের বেতন। 2 মাস 1 মাস 3 মাস পরে যাতে 1 মাসের বেতন দিচ্ছে। 2 মাসের বেতন বাকি আছে, এই মাসে 3 মাস চলছে। ওখানে বাকি গেতেছি 1 মাসের বেতন পাই, 3 মাসের বাকি হয়ে যায়। ওখানে আমাদের দিতেই আমাদের আর কিছু থাকে না। তবে সংকট উত্তরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন মিলের শীর্ষ এই কর্মকর্তা। সরকার কর্তৃক নির্দেশনা অনুযায়ী আমরা ইতিমধ্যে 1 কেজি এবং 2 কেজি ওজনের চিনির প্যাকেট জাত আমরা শুরু করেছি এবং 2015-16 মারাই মৌসুমে চাষিরা আখ সরবরাহ করার সঙ্গে সঙ্গে তারা আখের মূল্য পাবে। চিনিকল কর্তৃপক্ষ জানিয়েছে অবিকৃত চিনির আনুমানিক মূল্য প্রায় 40 কোটি টাকা। আর এবছর মিলের আওতায় 14,005 একর জমিতে আখের চাষ হয়েছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। শহরবাসীকে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রাখতে দিনরাত কাজ করলেও যশোরের হরিজন সম্প্রদায়ের জীবনে নেই কোনো আশার আলো। চরম দরিদ্রতার মধ্যে ঘিঞ্জি পরিবেশে কোনো রকমের মানবেতর জীবনযাপন করছেন তারা। তবে পৌর কর্তৃপক্ষের দাবি তাদের সার্বিক উন্নয়নে কাজ করা হচ্ছে। যশোর প্রতিনিধি জুয়েল মিঠার তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
যশোর শহরের ঠিক মাঝখানে পুরনো পৌরসভার ভবনের সামনেই হরিজনপল্লী। চারপাশ দিয়ে বেড়ে ওঠা হাইরেজ বিল্ডিংগুলো যেন চেপে ধরেছে পল্লীটিকে। এর মধ্যেই 19 শতক জমিতে 34টি পরিবারের প্রায় 350 মানুষের বসবাস। ঘিঞ্জি ও দুর্গন্ধময় এই পল্লীর একটি ঘরে বাস করেন মা বাবা, ছেলে মেয়ে, পুত্রবধূ, নাতি নাতনি সবাই। নেই কোনো রান্নাঘর। স্বামী স্ত্রী বসে এক জায়গায় গল্প করবো তা পারি না। এই বউ বিটার বউ নিয়ে এক ঘরে বসবাস করি। ঘুমনের কষ্ট, থাকার কষ্ট। ছেলে বউ যদি খাটে থাকে তাহলে আমরা নিচনে থাকতে হয়। বসবাসের সমস্যার সাথে রয়েছে টয়লেট ও বিশুদ্ধ পানির অভাব। আমাদের কল লাগবে অন্তত 10টা, ওখানে আছে 2টো। 35টার ঘরের ভিতরে আমাদের 3টে আছে টয়লেট। এর মধ্যে 3 জন যায় আর 5 জন 10 জন দাঁড়ায় থাকে বাইরে। এই অবস্থায় হরিজনপল্লীর বাসিন্দারা এই সমস্যা থেকে উত্তরণে সংশ্লিষ্টদের সহায়তা চেয়েছেন। নোংরা আবর্জনা, ড্রেন পরিষ্কার, ময়লা পরিষ্কার সবকিছু করি, কিন্তু আমাদের দিকে কেউ লক্ষ্য রাখে না। বাপদাদার আমল থেকে আমরা এখানে আসি, অথচ আমাদের ব্যবস্থা কোনো ঘরের ব্যবস্থা হচ্ছে না মেরামত। তবে পৌর কর্তৃপক্ষের দাবি হরিজনপল্লীর উন্নয়নে একটি প্রকল্প হাতে নেওয়া হলেও তাদের কারণেই বাস্তবায়ন সম্ভব হয়নি। আবারও চেষ্টা করব যাতে তারা ভবিষ্যতে মানুষের মতো মানুষ হয়ে বাস করতে পারে। এই লক্ষ্যে আমরা এগিয়ে যাব, কবে হবে জানি না, তবে আমাদের চেষ্টার কখনো কোনো ত্রুটি নাই। যশোর শহরে মোট 6টি হরিজনপল্লী রয়েছে। এসব পল্লীতে মোট 414টি পরিবারের 1824 জন বসবাস করেন। সময় সংবাদ, যশোর। হিলিতে চাঁদা না দেয়ায় আবু তোরাব নামে এক C&F এজেন্ট ও আমদানিকারক ব্যবসায়ীকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। গতরাতে হিলি বন্দর এলাকায় এ ঘটনা ঘটে। আহতের পরিবার জানান, গতকাল নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বের হওয়ার পর কয়েকজন যুবক তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে আবু তোরাবকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। চাঁদা না দেয়ায় আবু তোরাবকে ওপর হামলা চালানো হয়েছে বলে দাবি স্বজনদের। প্রতিষ্ঠান থেকে বাসায় যাওয়ার পথে এবং আক্রমণ করে আমার বাবাকে ধারালো অস্ত্র দ্বারা আঘাত করে এবং আমার বাবার অনেক জখম হয়ে যায় এবং আমার বাবার কাছে কিছু টাকা ছিল 1,20,000-এর মতো, সেই টাকা তারা ছিনিয়ে নিয়ে যায়। চাঁদা চাইছিল, চাঁদা না দেওয়ার কারণে তার উপরে সন্ত্রাসী আমরা। তার কাছে টাকা আছে এটা জানতে পেরে তাকে রাস্তা রোধ করে আজকে টাকা ছিনায় নেয় এবং তাকে অ্যাসল্ট করে। দেশের বাইরের খবর। প্যারিসে হামলার পরিকল্পনা ফ্রান্সের বাইরে করা হয়েছিল বলে নিশ্চিত করেছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। হামলায় জড়িত সন্দেহে ফরাসি পরিবারের 3 ভাইয়ের একজনকে খুঁজছে পুলিশ। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে পুলিশ। এদিকে ইসলামিক স্টেট জঙ্গিদের শক্ত ঘাঁটি সিরিয়ার রাক্কা শহরে বিমান হামলা চালিয়েছে ফরাসি বিমান বাহিনী। পুরো প্যারিসের নিরাপত্তায় কিছুক্ষণ পরপরই টহল দিচ্ছে সেনা সদস্যরা। রেল স্টেশন, শপিং মল সহ বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। আর এসব কাজে পুলিশের পাশাপাশি অন্তত 5,000 সেনা সদস্য মোতায়েন রয়েছে। অভিযান চালানো হচ্ছে প্যারিসের বাইরেও। এখন পর্যন্ত অন্তত 3 জনকে আটক করা হয়েছে। প্যারিস হামলার সাথে বেলজিয়ামে বসবাসরত ফরাসি পরিবারের 3 ভাইয়ের একজন সালাহ আবদেস সালামকে খুঁজছে পুলিশ। এরই মধ্যে 26 বছর বয়সী ওই যুবকের ছবি প্রকাশ করে তাকে বিপজ্জনক হিসেবে বর্ণনা করেছে ফরাসি পুলিশ। আবদেস সালামের ভাই প্যারিসে নিহত হামলাকারীদের মধ্যে রয়েছে বলে ফরাসি কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। সেখানে আরো বলা হয়, হামলার সময় ব্যবহৃত গাড়িটি সন্দেহভাজন ওই ব্যক্তি ভাড়া করেছিল বলে নিশ্চিত হয়েছে পুলিশ। ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, শুক্রবারের হামলার পরিকল্পনা ফ্রান্সের বাইরে করা হয়েছিল বলে তদন্তে নিশ্চিত হওয়া গেছে। আমাদের কর্মকর্তারা সমস্ত তথ্য প্রমাণের ভিত্তিতে এই বিষয়ে নিশ্চিত হয়েছেন যে ভয়াবহ ওই হামলার পরিকল্পনা ফ্রান্সের বাইরে বসে করা হয়েছিল। এছাড়া ফ্রান্সে তাদের কারা সহায়তা করেছিল তা জানতেও তদন্ত চলছে। শিগগিরই তাদের খুঁজে বের করা হবে। এদিকে পরিস্থিতি মোকাবেলায় এখনই পররাষ্ট্রনীতির পরিবর্তন আনা দরকার বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সার্কোজি। এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি নিরাপত্তার স্বার্থে কট্টরপন্থী ইমামদের ফ্রান্স থেকে বের করে দেওয়ার পরামর্শ দেন। সন্ত্রাসী আর জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধটা দীর্ঘায়িত হতে যাচ্ছে, তাই নিরাপত্তার স্বার্থে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত। আর যারা ধ্বংসাত্মক সন্ত্রাসবাদ মতবাদ ছড়াচ্ছে তাদের শক্ত হাতে দমন করতে হবে। শুক্রবারের হামলার পর নিরাপত্তাজনিত কারণে প্যারিসের লুভ জাদুঘর, আইফেল টাওয়ার সহ বেশ কয়েকটি পর্যটন স্পট সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। শুক্রবার রাত থেকে হোটেলে বন্দী হয়ে আছি। এতটাই বিপজ্জনক সবকিছু যে বের হতেই পারছি না। আমরা আগামী 3 সপ্তাহ ইউরোপ ট্যুর করব, কিন্তু আতঙ্কে আছি আবার কোনো হামলা হয় কিনা।
প্যারিসে আইএসের চালানো ভয়াবহ জঙ্গি হামলার জবাবে রোববার রাতে আইএস জঙ্গিদের শক্ত ঘাঁটি সিরিয়ায় রাক্কা শহর ও এর আশপাশের এলাকায় তীব্র বিমান হামলা চালায় ফ্রান্স। জর্ডানে অবস্থিত ফ্রান্সের ঘাঁটি থেকে 10টি যুদ্ধবিমান একযোগে এই হামলা চালায় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রঞ্জন শুভ্র, সময় সংবাদ। এদিকে প্যারিসের সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে ফ্রান্সের প্রতি সহমর্মিতা প্রকাশ করছেন বিশ্বের বিভিন্ন দেশের হাজার হাজার মানুষ। শোকাচ্ছন্ন হৃদয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি প্রতিবাদী এসব মানুষের কণ্ঠে ছিল সন্ত্রাসের বিরুদ্ধে মানবতার ডাক, ছিল সবাইকে এক হওয়ার আহ্বান। মোমবাতির আলোয় স্মরণ করা হয় প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলায় হতাহতদের। শনিবার রাতে ওয়াশিংটনে হোয়াইট হাউসের বাইরে জড়ো হন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত সহ কয়েকশো প্রবাসী ফরাসি নাগরিক। এ সময় প্যারিসে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে সেখানে 1 মিনিট নীরবতাও পালন করা হয়। এটা সত্যিই প্রচন্ড কষ্টের। যা হয়েছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সময় হয়েছে সবাই এক হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে সংহতি প্রকাশ করার। আমরা বলতে চাই, যা ঘটে গেছে তাতে আমরা মোটেও ভীত নই। আমরা এখনো মানসিকভাবে প্রচন্ড শক্ত আছি। হামলায় নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালিত হয়েছে লন্ডনেও। শনিবার লন্ডনের ট্রাফালগার স্কোয়ারে জড়ো হয়ে হামলায় হতাহতের প্রতি মোমবাতি হাতে শ্রদ্ধা জানান সেখানকার হাজার হাজার ফরাসি নাগরিক। এ সময় জাতীয় পতাকা হাতে ফ্রান্সের জাতীয় সঙ্গীত গাইতেও দেখা যায় তাদের। হামলার পর যেভাবে সবাই এক হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাস্তায় নেমে আসছে, যেভাবে সবাই সংহতি প্রকাশ করছে, তা আমাদেরকে প্রতিনিয়ত মানসিক শক্তি যোগাচ্ছে। আমি এখানে এসেছি কারণ আমি একজন ফরাসি নাগরিক। সন্ত্রাসীদেরকে বলতে চাই, আমরা সবাই সন্ত্রাসের বিরুদ্ধে এক এবং ঐক্যবদ্ধ আছি। এদিকে মোমবাতি প্রজ্বলনের পাশাপাশি প্যারিসে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে ব্রাজিলের রিও ডি জেনেইরোতে অবস্থিত বিখ্যাত ভাস্কর্য ক্রাইস্ট দ্য রিডিমার আলোকিত করা হয়েছে নীল, সাদা আর লাল ফ্রান্সের পতাকার এই 3 রঙের আলো জ্বালিয়ে। এছাড়াও ফ্রান্সের পতাকার 3 রঙের আলো জ্বালিয়ে নিহতদের স্মরণে স্পেনের রাজধানী মাদ্রিদের সিটি হলে একই ধরনের কর্মসূচি পালন করেছে প্রবাসী ফরাসিরা। অন্যয় কর্মকার, সময় সংবাদ। সিরিয়ায় যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনা করতে শিগগিরই জাতিসংঘের মধ্যস্থতায় বৈঠকে বসার বিষয়ে একমত হয়েছে যুক্তরাষ্ট্র, রাশিয়া। হোয়াইট হাউসের মুখপাত্র রোববার এ খবর গণমাধ্যমকে জানায়। এর আগে তুরস্কে চলমান G20 সম্মেলনের বাইরে আলাদা এক বৈঠক করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় তারা সিরিয়ায় আইএস বিরোধী হামলা ও ইউক্রেনের মিনাস্ক চুক্তির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। 30 মিনিটের ওই অনানুষ্ঠানিক বৈঠকে 2 দেশের রাষ্ট্রপ্রধান সিরিয়ায় শান্তি ফিরিয়ে আনার ক্ষেত্রে দেশটির রাজনৈতিক পট পরিবর্তনের বিষয়ে জোর দেন। জাতিসংঘের মধ্যস্থতায় সিরীয় সরকার ও বিদ্রোহীদের মধ্যে বৈঠকের ব্যবস্থা করা ও যুদ্ধবিরতি টানার বিষয়েও আলোচনা হয়। আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে মার্কিন ড্রোন হামলায় 12 জন তালেবান নিহত হয়েছে বলে জানিয়েছেন আফগান কর্মকর্তারা। রোববার পাকিস্তান সীমান্তবর্তী নানগারহার প্রদেশের খোগিয়ানি জেলায় এই হামলা চালানো হয়। হামলায় নিহতদের মধ্যে 3 জন আফগানিস্তানের নাগরিক ও 9 জন বিদেশি নাগরিক বলে জানিয়েছেন নানগরহার প্রদেশের গভর্নরের একজন মুখপাত্র। প্রদেশটিতে তালেবানের এক শীর্ষস্থানীয় নেতাও হামলায় নিহত হয়েছে বলে জানান তিনি। নানগরহার প্রদেশটি তালেবানের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত হলেও সেখানকার বেশ কিছু এলাকা তালেবানের কাছ থেকে দখল করে নেয় ইরাক ও সিরিয়া ভিত্তিক জঙ্গি গোষ্ঠী আইএস। মিশর ইসরায়েল সীমান্তবর্তী সিনাই থেকে 15 জন আফ্রিকান অভিবাসীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে মিশরের পুলিশ। রোববার সুদানের ওই শরণার্থীর শিবিরের প্রত্যাশায় ইসরায়েলে ঢোকার চেষ্টা করলে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের উপর গুলি চালায় বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে। এতে 15 জন নিহত হয় এবং আহত হয় 8 জন। প্রাথমিকভাবে এই ঘটনায় হতাহতদের পরিচয় জানা যায়নি। গেল কয়েক বছর ধরে রাজনৈতিক সহিংসতার কারণে ইরিত্রিয়া, সুদান ও ইথিওপিয়া থেকে পালিয়ে আসা অভিবাসীদের অনেকেই ইসরায়েল সীমান্ত পাড়ি দিতে গিয়ে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ উপায়ে মিয়ানমারের ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট থান সোয়ে। রোববার ইয়াঙ্গুনের সর্বদলীয় বৈঠকে তিনি এই আশ্বাস দেন। গত 8 নভেম্বরের মিয়ানমারের সাধারণ নির্বাচনের পর এই প্রথম সব দলের সঙ্গে বৈঠকে বসলেন প্রেসিডেন্ট সোয়ে। বৈঠক শেষে তিনি বলেন, আইন মেনেই যথাসময়ে ক্ষমতা হস্তান্তর করা হবে।
বক্তব্যে তিনি আশা প্রকাশ করেন নতুন সরকার তার সাধ্য অনুযায়ী কাজ করবেন। মিয়ানমারের সাধারণ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে সূচির নেতৃত্বাধীন ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে প্রায় ৮০% জনসমর্থন আদায়ে সক্ষম হয় সূচির দল। আগামী বছর ফেব্রুয়ারিতে মিয়ানমারের প্রেসিডেন্টের মেয়াদ শেষ হবার পর মার্চের শেষে নতুন সরকার গঠনের কথা রয়েছে। বাংলাদেশ ও জিম্বাবুয়ে টি-20 সিরিজ প্রসঙ্গ। উত্তেজনা আর স্নায়ুচাপের দুর্দান্ত এক ম্যাচে জয় পেল জিম্বাবুয়ে ক্রিকেট দল। বাংলাদেশ সফরে এটি অতিথিদের প্রথম জয়। এদিন মাতজিভার অলরাউন্ড পারফরম্যান্সে টাইগারদের ৩ উইকেটে হারায় জিম্বাবুয়ে। এই জয়ে ২ ম্যাচ সিরিজ ১-১ সমতায় শেষ হলো। এর আগে গতকাল মিরপুরে টস জিতে ব্যাট করে ৯ উইকেটে ১৩৫ রান করে বাংলাদেশ। জবাবে উত্তেজনার পারদ ছাড়িয়ে ১ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় জিম্বাবুয়ে। ম্যাচ সেরা হয়েছেন নেভিল মাতজিভা ও সিরিজ সেরা হয়েছেন ম্যালকম ওয়ালার। গ্যালারি জুড়ে লাল সবুজের গর্জন। বাংলাদেশ বাংলাদেশ বছরের প্রথম টি-20 সিরিজ জয়ের নেশায় উন্মাতাল পুরো মিরপুর স্টেডিয়াম। জয়ের উৎসবে মেতে ওঠার জন্য জিম্বাবুয়ের প্রয়োজন ৬ বলে ১৮ রান। ওয়ানডে সিরিজে ধরাশায়ী জিম্বাবুয়ের পক্ষে এ রান তোলা হয়তো সম্ভব হবে না, এমন প্রত্যাশাই ছিল সমর্থকদের। শেষ ওভারে বল করতে এসে শুরুতেই ওয়ালারকে ফেরত পাঠান নাসিম। জয়ের সৌরভ তখন মিরপুরের আকাশে বাতাসে। কিন্তু হঠাৎই মাতজিভা ঝড়ে লন্ডভন্ড সবকিছু। মাতজিভার ২ ছক্কা আর ১ চারে চুরি হয় বাংলাদেশের জয়ের স্বপ্ন। আর বাংলাদেশ সফরে প্রথম জয়ের আনন্দে উন্মাতাল হয় জিম্বাবুয়ে। অখ্যাত মাতজিভা হঠাৎই নায়ক বনে নিজেও কাঁদলেন আর হতাশায় ভাসালেন টাইগার সমর্থকদের। এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মাশরাফি। ২ নির্ভরযোগ্য ওপেনার তামিম ও ইমরুলের কাঁধে তুলে দেন দলের বড় সংগ্রহের ভিত রচনার। দুজন মিলে উদ্বোধনী জুটিতে করেন ৩৪ রান। এরপর মাতজিভার শিকার হয়ে ২১ রান করে তামিম ফেরার পর ১০ রান করা ইমরুলকেও ফেরান চিসোরা। ইমরুল তামিমের শূন্যতা পূরণ করতে আসা মুশফিকও হতাশ করেন দর্শকদের। ৯ রান করে উইলিয়ামসের হাতে ক্যাচ দেন তিনি। ভালোই খেলতে থাকা সাব্বির দারুণ কিছুর ইঙ্গিত দিল, ফেরেন ব্যক্তিগত ১৭ রানে। এরপর দ্রুতই নাসির ও রিয়াদ সাজঘরে ফিরলেও ব্যাট হাতে একাই লড়াই করা এনামুল বিজয় ৪৭ রানে চড়ে ৯ উইকেটে ১৩৫ রান করে বাংলাদেশ। জবাব দিতে নেমে আলামিন আর মুস্তাফিজের পেস আগুনে দগ্ধ হয়ে ৩৩ রানেই প্রথম সারি ৩ ব্যাটসম্যানকে হারায় জিম্বাবুয়ে। এরপর আরভিড ও চিগুম্বুরাও ফিরে যান দ্রুতই। মাত্র ৩৯ রানে ৫ উইকেট হারিয়ে দিশেহারা জিম্বাবুয়ে। আর জয়ের স্বপ্ন তখন মাশরাফির দলের সামনে। কিন্তু আবারও বাধার প্রাচীর গড়ে তোলেন ওয়ালার ও জংউই জুটি। দুজন মিলে করেন ৪৫ রান। তবে আবারও এ জুটিতে ভাঙন ধরান আস্থার প্রতীক আলামিন। ৪০ রানে ওয়ালার ফিলে জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের। কিন্তু আবারও পাল্টে ম্যাচের রং। মাতজিভার ১ ওভারের নাটকীয় ব্যাটিং এর কাছে শেষ পর্যন্ত শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে জিম্বাবুয়ে। আর বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচে হার নিয়ে ফিরতে হয়েছে মাশরাফিদের। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। দ্বিতীয় টি-20তে হারের কারণ হিসেবে দলের ব্যাটসম্যানদের ব্যাটিং ব্যর্থতাকে দায়ী করলেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। দলের বোলাররা ভালো করলেও ব্যাটসম্যানরা পর্যাপ্ত সংগ্রহ এনে দিতে পারেননি বলেই মনে করেন তিনি। পাশাপাশি বাংলাদেশ সফরের জন্য জিম্বাবুয়ে দলকে ধন্যবাদ জানিয়েছেন টাইগার অধিনায়ক। আসলে আমাদের বোলাররা ভালো বল করেছে, কিন্তু ব্যাটসম্যানরা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেনি। স্কোরবোর্ডে আরো কিছু রান করতে পারলে ম্যাচটা অন্যরকম হতে পারত। যাই হোক, পরিকল্পনা অনুযায়ী আমরা খেলতে পারিনি। আর এরকম সময়ে বাংলাদেশে খেলতে আসার জন্য জিম্বাবুয়ে ক্রিকেট দলকে ধন্যবাদ জানাচ্ছি। জিম্বাবুয়ান ক্রিকেট বোর্ড, অল দ্য জিম্বাবুয়ান প্লেয়ার্স। জয়ের স্বপ্নের ফানুস উঠছিল মিরপুরের ক্রিকেট আকাশে, কিন্তু শেষ পর্যন্ত তা গেল চুপসে। কিছুটা আক্ষেপ কিংবা কষ্ট টাইগার সমর্থকদের হৃদয়ে বাসা বাঁধলেও সন্তুষ্ট দর্শকরা। কারণ পুরো বছরটা যে অপ্রতিরোধ্য বাংলাদেশ ক্রিকেট দলকে দেখেছে এদেশের সমর্থকরা। তবে ওয়ানডেতে টাইগাররা পরিণত হলেও সাধারণ দর্শকরা ও বিশ্লেষকদের মতোই ধরিয়ে দিলেন সামনে মেগা ২ আসরের কথা মাথায় রেখে টি-20 ফরম্যাটে আরও উন্নতি করতে হবে বাংলাদেশকে। মিরপুরে টাইগারদের খেলা মানেই যেন সমর্থকদের জন্য উৎসবের উপলক্ষ। তাই তো খেলার মীমাংসা না হতেই মাঠের বাইরে উৎসব শুরু হয় সমর্থকদের। আন্তর্জাতিক ক্রিকেটে পুরো বছরটাই স্বপ্নের মতো কেটেছে বাংলাদেশের। সমর্থকদের প্রত্যাশা ছিল শেষটাও হবে রঙিন, কিন্তু এদিন হারের বৃত্তে ঘুরপাক খাওয়া জিম্বাবুয়ের ভিন্ন রূপ দেখল স্বাগতিকরা। ফলস্বরূপ ঘরের মাটিতে দীর্ঘ ৫ বছর পর যে কোনো ফরম্যাটে জিম্বাবুয়ের বিপক্ষে হার নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে। কিন্তু এই একটি হার টাইগারদের পুরো বছরের অর্জনকে তো আড়াল করতে পারে না। 10টা খেলা খেললে একটা খেলা এরকম হয়,
এটা হবেই। মাশরাফি আমাদের দারুণ ক্যাপ্টেন্সি করেছে। সবগুলা ম্যাচ জিতবে এমন তো কোনো কথা না। অস্ট্রেলিয়াও ম্যাচ হারে, সচিন টেন্ডুলকার 0 রান আউট হয়, তাই বলে বাংলাদেশ জিতে গেল সেটা তো না। বাংলাদেশ অনেক ভালো খেলছে এই সিরিজে, আই এম প্রাউড টু বি বাংলাদেশি। হার জিত খেলারই অংশ, একটা ম্যাচ হারতেই পারে, এতে মানে দুঃখ পাওয়ার কিছু নেই। আমরা ওভারঅল খুশি। ওয়েল, এটাকে আমরা হারা বলবো না, সিরিজটা তো ড্রই হয়েছে। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ম্যাচের ফলাফলই বলে দেয় এই ফরম্যাটকে এখনো ঠিকমতো রপ্ত করতে পারেনি টাইগাররা। তাই সামনে এশিয়া কাপ ও টি-20 বিশ্ব আসরের মতো বড় আসর থাকায় ভক্তরাও মনে করছেন টি-20 নিয়ে এখনো কাজ করতে হবে মাশরাফি তামিমদের। বাংলাদেশের টি-20 নিয়ে অবশ্যই কাজ করা আছে, কারণ ব্যাটিং সেক্টরে বাংলাদেশে আরো ইমপ্রুভ করতে হবে। টেস্টের জন্য এবং টি-20-র জন্য বাংলাদেশের আরো ইমপ্রুভ করার দরকার আছে। টি-20-তে যথেষ্ট ল্যাকেজ আছে, জিম্বাবুয়ের মতো টিমের সঙ্গে টি-20-তে বাংলাদেশ আরো ইমপ্রুভ করা দরকার। ওয়ানডে বাংলা ওয়াশ করছি আমরা, টি-20 একটা জিতছি, আজকে একটা ঠকছি, নট ফ্যাক্ট। শেরেবাংলা স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচটি ছিল টাইগারদের বছরের শেষ ম্যাচ। সমর্থকদের আবারও গ্যালারি মাতাতে অপেক্ষা করতে হবে আগামী বছরের ফেব্রুয়ারির এশিয়া কাপ পর্যন্ত। দীর্ঘ এই বিরতির কথা ভেবেই অনেকেরই ছিল আক্ষেপ। আমরা মিস করব, কারণ খেলা হইলো আমাদের প্রাণের খেলা ক্রিকেট। এই যে গ্যাপ থাকবে, আমরা যে স্টেডিয়ামে এসে খেলা দেখতে পারবো না, এটা আমরা আসলে অনেক মিস করব। আমি মিরপুরের রেগুলার খেলা দেখি, এই বাংলাদেশের এটা লাস্ট ম্যাচ, এরপরে আর কোনো খেলা নেই, সেটা খুব মিস করবো আমরা। স্বপ্নিল বছরের শেষটা হার দিয়ে হলেও সমর্থকরা স্বপ্ন বুনছেন আগামী বছরের শুরুতে আবারও গর্জে উঠবে টাইগাররা। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। ইউরো চ্যাম্পিয়নশিপ বাছাই পর্বের খবর। ঘরের মাঠ গ্রুপোমা অ্যারেনায় প্লে অফের দ্বিতীয় লেগের ম্যাচে নরওয়েকে 2-0 গোলে হারিয়েছে হাঙ্গেরি। এ জয়ে 2 লেগ মিলিয়ে নরওয়ের বিপক্ষে 5-2 গোলের ব্যবধানে থেকে ইউরো চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে অংশগ্রহণ নিশ্চিত করল তারা। প্লে অফের প্রথম লেগের ম্যাচে নরওয়ের বিপক্ষে 3-1 গোলের ব্যবধানে জয় পেয়েছিল স্বাগতিক হাঙ্গেরি। তাই এদিন কিছুটা স্বস্তিতে ছিল স্বাগতিকরা। তবে খেলার শুরু থেকে অতিথিদের কোনো ছাড় দেয়নি তারা। আক্রমণাত্মক খেলতে থাকা স্বাগতিকরা লিড নিতে সময় নেয়নি। ম্যাচের 14 মিনিটে হাঙ্গেরিয়ান স্ট্রাইকার প্রিস্কিনের দূর থেকে নেওয়া শটে গোলের আনন্দে মাতে স্বাগতিক দর্শকরা। তবে গোল হজম করেও দমে যায়নি নরওয়ে। প্রতিপক্ষের দুর্গে আক্রমণ চালাতে থাকে তারা, কিন্তু আর কোনো গোল না হওয়ায় 1-0-তে পিছিয়ে থেকে বিরতিতে যায় দুদল। বিরতি থেকে ফিরে দুদলই প্রতিপক্ষের রক্ষণ দুর্গে আক্রমণ চালাতে থাকে। তবে গোল পরিশোধে মরিয়া নরওয়ের ভাগ্যটা যেন এদিন একেবারেই মুখ ফিরিয়ে নিয়েছিল। কারণ ম্যাচের 83 মিনিটে অতিথিদের গোলকিপার নাইল্যান্ড গোল বাঁচাতে গিয়ে নিজেদের জালেই বল জড়ালে 2-0-তে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে শেষ চেষ্টা হিসেবে ম্যাচের 3 মিনিট বাকি থাকতে নরওয়ে স্ট্রাইকার হেনরিকসন গোল করে ব্যবধান কমান। আর কোনো গোল না হওয়ায় শেষ পর্যন্ত 2-1 গোলে হার নিয়েই মাঠ ছাড়তে হয় অতিথিদের। এ জয়ে প্লে অফের 2 লেগ মিলে 5-2 গোলের ব্যবধানে 2016 সালে ফ্রান্সে অনুষ্ঠেয় ইউরো চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করল হাঙ্গেরি। নিয়ামতুল্লাহ বাবু, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জলবায়ু পরিবর্তনের প্রভাবে মারাত্মক ঝুঁকিতে অর্থনীতি, মোকাবেলায় দেশীয় অর্থায়নের পাশাপাশি বিদেশি অর্থ ও প্রযুক্তি সহায়তা পেতে জোর তৎপরতার তাগিদ। নিরাপত্তা জোরদারে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবনে বসানো হয়েছে মেটাল ডিটেক্টর গেট। অপরাধীকে দ্রুত শনাক্ত করা যাবে বলছে পুলিশ, স্বস্তিতে নগরবাসী। দেশের জনশক্তি রপ্তানি 8 বছরের মধ্যে এবার সর্বোচ্চ পর্যায়ে। চলতি বছর প্রথম 10 মাসে বিদেশে গেছে 4 লাখের বেশি শ্রমিক, বেড়েছে রেমিটেন্স। মৌসুমের শেষ সময়েও কাঙ্ক্ষিত ইলিশ ধরা না পড়ায় হতাশ জেলেরা। জলবায়ু পরিবর্তন সহ মাছ রক্ষার সঠিক সময় চিহ্নিত করতে না পারাকেই কারণ বলছেন বিশেষজ্ঞরা। এবং প্যারিসে হামলার ঘটনায় ফরাসি পরিবারের 3 ভাইয়ের একজনকে খুঁজছে পুলিশ, গ্রেফতারি পরোয়ানা জারি। সিরিয়ার রাক্কায় ফ্রান্সের বিমান হামলা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিরিজের নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।